স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন। আমি সোহাগ বক্স এবং আমি নাফিসা হক। আলোচনায় ফল না মেলায় রাজপথে আন্দোলন বলছে জামাত। জুলাই সনদ বাস্তবায়নের গণভোট দাবি দলটির। আর দেশে ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে আগামী নির্বাচনে পিআরের বিকল্প দেখছে না ইসলামী আন্দোলন। আর এসব দাবি আদায়ে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ করেছে জামাত, ইসলামী আন্দোলন সহ সমমনা আরও 5টি দল। ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি ও 14 দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ সহ 5 দফা দাবিতে বাংলাদেশ জামাত ইসলামীর এই বিক্ষোভ মিছিল, যাতে অংশ নেয় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা। এর আগে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে বিক্ষোভ মিছিল করে দলটি। সমাবেশে দলটির নেতারা বলেন, নির্বাচনের মাঠে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে হতে হবে, নয় ফ্যাসিবাদের পুনরুত্থানের শঙ্কা করেন দলটির নেতারা। দলেরই বড় স্থায়ী কমিটির নেতারা বক্তৃতায় বলছেন, এখন আপনারা যত আইন সংস্কার করেন, যত কিছু বানান না কেন, আমরা ক্ষমতায় গিয়ে তা মুছে দেব। বিশেষ সাংবিধানিক আদেশ জারি এবং গণভোটের মাধ্যমে নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান দলটির সেক্রেটারি জেনারেল। সরকার তার প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে, সংস্কার করে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে। এই জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে কারা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, জনগণ তাদেরকে চিহ্নিত করবে। একই দাবিতে বৃহস্পতিবার দুপুরে বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এ সময় দলটির সিনিয়র নায়েবে আমির বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন স্বৈরাচারের উত্থান ঠেকাবে। জনগণ পিআর সিস্টেম নির্বাচনের পক্ষে থাকে তাহলে আমরা অবশ্যই দাবি করতে পারি, আর যদি জনগণ পিআর সিস্টেম নির্বাচন না চায় তাহলে আমরা দাবি করব না। কাজে অন্তর্বর্তী সরকারকে বলবো, অবশ্যই আপনি রেফারেন্ডাম দেন, গণভোট দেন। যদি জনগণ ডিসাইড করে যে আমরা পিআর সিস্টেম নির্বাচন চাই, তাহলে অবশ্যই আপনাকে পিআর সিস্টেম নির্বাচন দিতে হবে। 5 দফা দাবিতে আগামীকাল ঢাকার বাইরেও বিক্ষোভ মিছিল করবে জামাত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ আরও 5টি সমমনা দল। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা। রাজপথে নয়, আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান করতে হবে, এমনটি বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে বিমানবন্দরে একথা জানান তিনি। মির্জা ফখরুল আরও বলেন, বিএনপি পিআরের পক্ষে নয়, কোনো রাজনৈতিক দল নিষিদ্ধও চায় না দলটি। শেষ হয়নি, আলোচনা চলছিল, আলোচনা চলা অবস্থায় এই ধরনের কর্মসূচির অর্থই হচ্ছে এই যে একটা অহেতুক একটা চাপ সৃষ্টি করা, যেটা আমি মনে করি যে গণতন্ত্রের জন্য শুভ নয় এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারেও শুভ নয়। আমরা কোনো ইস্যুতেই রাজপথে আমরা আলোচনার মাধ্যমেই সমস্ত কিছু সমাধান করতে চাই। আমার বিশ্বাস এটা আলোচনার মাধ্যমে শেষ হবে। আন্দোলন কর্মসূচির মাধ্যমে কেউ দেশ অস্থিতিশীল করতে চাইলে রাজনৈতিকভাবে ক্ষতিপূরণ দিতে হবে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মহানগর আবাসিক এলাকায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে দেখতে গিয়ে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। আমির খসরু আরও বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন চাইলে জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত হয়ে সংসদে গিয়ে পাশ করতে হবে। নির্বাচনের সাথে কোন পার্টির কি দাবি দেওয়া এটা কোনো সম্পর্ক নাই। তাদের দাবি দেওয়া থাকতেই পারে, সেই দাবি দেওয়া নিয়ে তারা জনগণের কাছে যেতে হবে, জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে আসবে, পাশ করতে পারবে। দেশের মানুষ তো একটা স্থিতিশীল স্টেবিলিটি চায়। বাংলাদেশটাকে তারা আস্তে ধীরে একটা গণতান্ত্রিক অর্ডারে ফিরিয়ে নিয়ে একটা স্থিতিশীল অবস্থার মাধ্যমে সকলের জীবন যাতে নিরাপদ থাকে। কেউ যদি অস্থিতিশীল করতে চায় তাদেরকে রাজনৈতিকভাবে এটার জন্য ক্ষতিপূরণ দিতে হবে। সিঙ্গাপুরের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে বিএনপির একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সিঙ্গাপুরের প্রতিনিধি দলে ছিলেন দেশটির অনাবাসিক হাই কমিশনার মিস্টার ডেরেক লো সহ 3 জন। আর বিএনপির দলে ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। বৈঠকে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি আগামী নির্বাচন ও দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে বলে জানা যায়। সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতে দুর্নীতি নিয়ন্ত্রণ করার উপর গুরুত্ব আরোপ করেছেন বিশিষ্টজনরা। তারা আশঙ্কা প্রকাশ করে বলছেন, গণতন্ত্রকে সুসংহত করতে না পারলে বিপর্যয়ের মুখে পড়বে বাংলাদেশ।
আর এ সময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেছেন, জ্বালানি খাতের দুর্নীতি বন্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে সরকার। রাজধানীর সিরডাপ মিলনায়তনে গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ শীর্ষক এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস। সংলাপে গণতান্ত্রিক পরিবেশ উত্তরণে রাজনৈতিক স্থিতিশীলতা, পরিচ্ছন্ন রাজনীতি এবং দুর্নীতি রোধ করার উপর গুরুত্বারোপ করেন আলোচকরা। সলিউশনের জায়গাটাকে আমরা এইভাবে ভাবতে পারি কিনা যে কি কি কারণে মানুষ দুর্নীতিগ্রস্ত হচ্ছে। আমরা যদি এই সার্ভিসগুলোকে চিন্তা করে আমরা দেখেছি, যদি এটাকে প্রযুক্তিগত জায়গায় আমরা নিয়ে আসতে পারি, অনলাইন সার্ভিসের জায়গায় নিয়ে আসতে পারি, অনেক দুর্নীতি কমে আসে। আমাদের গত 3টা নির্বাচন তো আমরা ওই যে জালিয়াতির নির্বাচন হয়েছে কিংবা একতরফা নির্বাচন হয়েছে, তো আমাদের এই আইনি কাঠামো এবং একই সাথে প্রাতিষ্ঠানিক এই যে কাঠামো সৃষ্টি করার পরও তা আমরা যদি এই দুর্নীতির ব্যাপক বিস্তার যদি আমরা রোধ করতে না পারি, তাহলে আমাদের যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পারবো না এবং একই সাথে গণতান্ত্রিক উত্তরণ হবে না। এ সময় ফেব্রুয়ারিতে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আশাবাদ ব্যক্ত করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বলেন, জনগণের ভোটে নির্ধারিত হবে কারা দেশ পরিচালনা করবে। এই রাজনৈতিক দলকে বা যে মতবাদকে তারা সবচেয়ে বেশি ভোট দেবে তারাই সরকার গঠন করবে। বিএনপিকে সরকার গঠন করতে হবে এরকম কোনো কথা আমি বিশ্বাস করি না। এবং আমরা মানুষকে গণতান্ত্রিক প্রক্রিয়া আমাদের বক্তব্য আমরা বোঝাতে চেষ্টা করব। বিভিন্ন রাজনৈতিক দল তাদের যে বক্তব্য রয়েছে সেটা মানুষকে বোঝাতে চেষ্টা করবে। এতে তো কোনো দ্বন্দ্বের কোনো কিছু নেই। সংলাপে অংশ নিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাউজুল কবির খান বলেন, এদেশে এতদিন নীতি করে দুর্নীতি করা হয়েছে, যা থেকে বেরিয়ে এসেছে সরকার। আমাদের এই যে দুর্নীতির যে ফোকাসটা অতীত থেকে করে এটা বর্তমানে কোন আমলা দুর্নীতি করছে, বর্তমানে কোন উপদেষ্টা দুর্নীতি করছে, বর্তমানে কে কি করছে, সেটার উপরে আমাদের জোর দিতে হবে। এ সময় বিগত 15 বছরে জ্বালানি খাতের দুর্নীতির রহস্য উন্মোচনের দাবি জানান আলোচকরা। ফজলুর রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা। নির্বাচন সামনে রেখে ভ্রান্ত ধারণায় বিশ্বাসী কারো সঙ্গে জোট না করার আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলামের আমির শাহ মহিবুল্লাহ বাবুনগরী। সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় উলামা মাশায়েখ সম্মেলনে এই কথা বলেন তিনি। নির্বাচনে জোট গঠনের ক্ষেত্রে দলগুলোকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। বলেন, ইসলাম ও মুসলিম উম্মার বিরুদ্ধে নানান ষড়যন্ত্র চলছে। নির্বাচনী দায়িত্বে অবহেলা করলে সংশ্লিষ্টদের জবাবদিহি ও শাস্তির আওতায় আনা হবে। উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সংক্রান্ত আইন সংশোধনের প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। আর বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে এই কথা জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, বৈঠকে নির্বাচন কমিশন, সচিবালয় আইন এবং নির্বাচন কর্মকর্তা আইন সংশোধনের প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। ট্রেজারি বন্ডের ট্যাক্স বাড়ানো, মূল্য সংযোজন কর বাড়ানো সহ বেশ কিছু সংশোধনীও আনা হয়েছে। আরও জানান, 12টি প্রস্তাবের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে 77টি সংস্কারের মধ্যে 24টি বাস্তবায়ন হয়েছে, 14টি আংশিক বাস্তবায়ন করা হয়েছে। 77টি অতি গুরুত্বপূর্ণ সংস্কারের মধ্যে 24টি অলরেডি বাস্তবায়িত হয়েছে এবং আংশিক বাস্তবায়িত হয়েছে 14টি। নির্বাচন কর্মকর্তার শৃঙ্খলামূলক শাস্তি সংক্রান্ত ধারা 5-এর উপধারা 1, 2, 3, 4 প্রতিস্থাপন এবং নতুন উপধারা 5, 6, 7 সংযোজনের প্রস্তাব করা হয়েছে। আমরা আশাবাদী যে কনসেনসাস কমিশনের সাথে পলিটিক্যাল পার্টির যে আলোচনা, সে আলোচনাই একটা সবকিছুর শান্তিপূর্ণ সমাধান দিবে। চলতি মাসেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন। তবে এতে জাতীয় পার্টিকে ডাকা হবে কিনা সেই বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। বৃহস্পতিবার সাংবাদিকদের এসব কথা জানান কমিশনের সচিব আখতার আহমেদ। তিনি আরও জানান, নতুন দলের নিবন্ধনের সিদ্ধান্ত হবে আগামী সপ্তাহে। নির্বাচন সামগ্রী ও কেনাকাটার 70% কাজ শেষ হয়েছে বলেও জানিয়েছেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি চলছে। এ মাসের মধ্যেই সব নির্বাচনী সামগ্রী কেনা শেষ হবে। এরই মধ্যে কেনাকাটার 70% কাজ শেষ হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশনে এসব কথা জানান ইসি সচিব আখতার আহমেদ। আমাদের কাছে এখন পর্যন্ত এটা পৌঁছে গেছে অলমোস্ট 70%। তিনি জানান, প্রবাসী ভোটারদের রেজিস্ট্রেশন করতে একটি অ্যাপ তৈরি করা হয়েছে, নাম পোস্টাল ভোট বিডি।
এনআইডির মাধ্যমে করা যাবে রেজিস্ট্রেশন। বাংলাদেশ ডাক বিভাগ ব্যালট পাঠানোর কাজ করবে, তবে প্রবাস থেকে ভোট দিতে নিবন্ধন করে দেশে ভোট দেওয়া যাবে না, বলেন ইসি সচিব। প্রবাসে থেকে যিনি নিবন্ধন করবেন তিনি যদি ভোট গ্রহণের তারিখে ঢাকায় থাকেন এবং বলেন যে আমি নিবন্ধিত, ঢাকা বলতে আমি বাংলাদেশ বুঝাচ্ছি, নিবন্ধিত আমি নিবন্ধন করেছি কিন্তু আমি এখন দেশে আছি, আমি এখানে ভোট দেব, সেটা হবে না। নতুন 22টি রাজনৈতিক দল নিবন্ধনের বিষয়ে সিইসি কমিশন সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলেও জানান তিনি। বলেন, নিবন্ধন শেষ হলে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শুরু হবে, তবে সংলাপে জাতীয় পার্টিকে ডাকা হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি। রোববার অথবা সোমবারে যেদিন কমিশন মিটিং হবে, কমিশন মিটিং এটা সিদ্ধান্ত করবে। আমি তো সিদ্ধান্ত দিতে পারবো না, আমি তো কমিশনের সদস্য নই। সংসদীয় আসনের সীমানা নির্ধারণ নিয়ে 14টি রিট হয়েছে, আদালতে সিদ্ধান্ত হবে, সে ব্যাপারে ইসি আস্থাশীল। বলেন, সীমানা নির্ধারণ নিয়ে ভাঙচুর চালানো অনাকাঙ্ক্ষিত। 22 সেপ্টেম্বর ইইউ প্রাক নির্বাচন পর্যবেক্ষক টিম ইসিতে আসবে বলেও জানান তিনি। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। সহজে টার্গেট করে হত্যা করতে আন্দোলনকারীদের রাজাকারের নাতি অপবাদ দেন শেখ হাসিনা, আর হুমকি দেয়া হয় প্রাণে বাঁচতে হলে প্রত্যাহার করতে হবে আন্দোলন। তবে রক্তচক্ষু উপেক্ষা করে আন্দোলন সফল হয়। এর বিস্তারিত ট্রাইব্যুনালে তুলে ধরলেন আন্দোলনের 1 নম্বর সমন্বয়ক নাহিদ ইসলাম। সাক্ষ্য দেয়া শেষে বৃহস্পতিবারই তাকে জেরা করে স্টেট ডিফেন্স। বাকি জেরা হবে আগামী রোববার। জুলাই গণ অভ্যুত্থানে যেসব শিক্ষার্থী ফ্যাসিবাদের বিদায় ঘণ্টা বাজিয়েছিলেন তাদের অন্যতম ছিলেন 1 নম্বর সমন্বয়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার সকালে শেখ হাসিনার বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে আসেন তিনি। সাক্ষ্যে নাহিদ ইসলাম বলেন, আন্দোলন বন্ধে সমঝোতা করতে বারবার চাপ দিতে থাকে গোয়েন্দা সংস্থা। আন্দোলনকারীদের যাতে সহজ টার্গেট করে হত্যা করা যায় সেজন্যই শেখ হাসিনা রাজাকারের নাতি আখ্যা দেন তাদের। যাদের নির্দেশনায় এগুলো সংগঠিত হয়েছে, শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী ওবায়দুল কাদের সহ, তাদের যাতে কঠোর শাস্তি দেওয়া হয়। অভ্যুত্থানে 1400 হত্যা আর 20,000-এরও বেশি পঙ্গু হওয়ার জন্য সরাসরি দায়ী করেন শেখ হাসিনাকে। ছাত্র জনতার হত্যাকারীদের কঠোর শাস্তির দাবি করেন নাহিদ ইসলাম। রামপুরা, বাড্ডা সহ বিভিন্ন জায়গায় যে সকল সেনা কর্মকর্তা, অফিসাররা গুলি চালিয়েছে, তাদেরকে কেন গ্রেফতার করা হচ্ছে না? আহ্বান জানাবো, যে কোনো প্রকার চাপ থাকলেও এগুলো যাতে বিবেচনায় না নিয়ে আইন ফলো করা হয় এবং ন্যায় বিচার নিশ্চিত করা হয়। মানবতা বিরোধী অপরাধের মামলাটির রাষ্ট্রপক্ষ বলছে, ফ্যাসিবাদ টিকিয়ে রাখতে শেখ হাসিনার বড় হাতিয়ার ছিল কোটা। এই কোটা ব্যবহার করেই রাষ্ট্রযন্ত্রে যুক্ত করা হতো দলীয় অনুগতদের। আসামি শেখ হাসিনা যে চাতুর্যপূর্ণ অবস্থান নিয়েছিলেন সে ব্যাপারে তিনি বলেছেন, একজন মূল সমন্বয়ক, একজন ভুক্তভোগী ভিকটিম হিসাবে তিনি যা কিছু বলেছেন সেগুলো এই মামলা প্রমাণের ক্ষেত্রে অবশ্যই অসম্ভব রকমের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এদিকে রামপুরা বনশ্রীতে 2 জনকে হত্যা ও কার্নিশে ঝুলে থাকা এক যুবককে গুলির মামলায় বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। রাকসু এবং জাকসুতে মেশিনের মাধ্যমেই ভোট গণনা করা হবে, এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ছাত্র সংসদ নির্বাচনের অভিজ্ঞতা জাতীয় নির্বাচনে কাজে লাগাতে চায় সরকার। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠকে বসেন স্বরাষ্ট্র এবং শিক্ষা উপদেষ্টা। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতীয় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে চায় সরকার। আর শিক্ষা উপদেষ্টা সিআর আবরার বলেন, রাকসু এবং জাকসুতে উৎসব মুখর ভোট হবে। এইগুলি সম্বন্ধে তারা পূজা শান্তিপূর্ণভাবে এবং উৎসব মুখর হওয়ার জন্য কিন্তু আপনাদের একটা সবচেয়ে বড় দান, আপনারা একটা কিন্তু বড় কন্ট্রিবিউশন হয়ে গেছে। আমি আশা করব এবার আপনারা এটা করে যাবেন। প্রিপারেশনের সময় কিন্তু এই জন্য আমি ইনস্ট্রাকশন দিচ্ছি যে প্রিপারেশনের সময় তো এটা খেয়াল রাখা। পুলিশ, র্যাব, বিজিবি স্পেশালি বর্ডার এলাকায় তারাও ভিজিলেন্স থাকার জন্য বলা হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদল এবং ছাত্র শিবির সহ বিভিন্ন সংগঠনের প্যানেল ঘোষণা করা হয়েছে। ভোটের মাঠে থাকা স্বতন্ত্র শিক্ষার্থীরাও তাদের প্যানেল দিয়েছেন। চাকসু নির্বাচন কমিশনার বলছেন, উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হবে এই নির্বাচন। দর্শক, বিস্তারিত দেখব তামিম আহমেদ শরীফের পাঠানো তথ্য এবং চিত্রে। ডেস্ক রিপোর্টে।
ডাকসু নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে উৎসবের আমেজ। বৃহস্পতিবার দুপুরে একে একে প্যানেল ঘোষণা করেন ছাত্রদল, ছাত্র শিবির সহ বিভিন্ন সংগঠন ও স্বতন্ত্র প্রার্থীরা। ছাত্রদল সমর্থিত প্যানেলে ভিপি হিসেবে থাকবেন শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়, জিএস পদে মোহাম্মদ শাফাওয়াত হোসেন, এজিএস পদে আইয়ুবুর রহমান তৌফিক। ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল সম্প্রতির শিক্ষার্থী জোট নামে ঘোষণা করা হয়েছে। এতে ভিপি হিসেবে থাকছেন কেন্দ্রীয় ছাত্র শিবিরের কার্যকরী সদস্য ইব্রাহিম হোসেন রনি, জিএস পদে সাইদ বিন হাবিব, এজিএস পদে সাজ্জাদ হোসেন মুন্না নির্বাচন করবেন। অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুগণ। এছাড়াও প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্র আন্দোলন, জুলাই আন্দোলনে সমর্থিত শিক্ষার্থী, স্বতন্ত্র শিক্ষার্থী, দ্রোহ পর্ষদ, বৈচিত্র্যের ঐক্য প্যানেল। হল সংসদগুলোতেও শিক্ষার্থীরা প্যানেল ঘোষণা করেন। আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো আমরা তুলে ধরবো যদি নির্বাচিত হই। একজন এজিএস হিসাবে আমি আমার যতটুকু করার, তারা যদি আমাকে নির্বাচিত করে আমি ঠিক সেই জায়গাগুলি করব। সাধারণ শিক্ষার্থীরা বলছেন, যারা জয়ী হবেন তাদের দেয়া প্রতিশ্রুতি যেন বাস্তবায়ন হয়। নির্বাচনের পরে যারা প্রার্থী হবে, যারা সফল হবে, ওরা যাতে এখন যে প্রতিশ্রুতিটা দিয়েছে ওতে যেন ওরা ভালোভাবে কাজ করে বাস্তবায়ন করে। বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হিসেবে একজন স্টুডেন্টের যে সুবিধা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পাওয়ার দরকার সেই অধিকারগুলো যাতে নিশ্চিত হয়। আর নির্বাচন কমিশনার বলছেন, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে নির্বাচন। কয়টা ফ্যাকাল্টিতে সেন্টার হবে, কতজন মানুষ লাগবে, একটা টেন্টেটিভ হিসাব করে আমরা দেখছি যে আমরা প্রতি ডিপার্টমেন্ট থেকে কিছু লোক চাইতে হবে। আমরা একাডেমিক কমিটি করে ডিপার্টমেন্টের চেয়ারম্যানের কাছে চিঠি পাঠিয়েছি। বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। যাচাই বাছাই হবে 18 সেপ্টেম্বর। প্রাথমিক তালিকা প্রকাশিত হবে 21 সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় 23 সেপ্টেম্বর। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হবে 25 সেপ্টেম্বর। আর নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 12 অক্টোবর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দেশে গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও 6 জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 667 জন। বৃহস্পতিবার এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মারা যাওয়া 6 জনের মধ্যে 5 জন নারী এবং 1 জন পুরুষ। চলতি বছরে ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 167 জনে, আর আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 40,461 জন। ব্যবসায়ীর কাছ থেকে ঘুষের নামে 52 কোটি টাকা নেয়ার অপরাধে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, জাবেদ সহ 11 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার দুদকের নিয়মিত ব্রিফিংয়ে এই কথা জানান সংস্থার জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম। মামলার এজাহারে অভিযোগ, থার্মেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালককে ভয় ভীতি দেখিয়ে সাইফুজ্জামান সহ 11 জন 52 কোটি টাকা হাতিয়ে নেন। পরে সেই টাকা বিদেশে পাচার করেন। এদিকে ক্রয় চুক্তি লঙ্ঘন করে 10টি মিটার গেজ ইঞ্জিন কেনার মাধ্যমে সরকারের 322 কোটি টাকা ক্ষতি সাধনের অভিযোগে আরও একটি মামলা করেছে দুদক। থার্মেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদির মোল্লাকে চাপ ও ভয়ভীতি দেখিয়ে 52 কোটি টাকা বা ঘুষ গ্রহণ বাবদ অপরাধের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী সহ ইউসিবিএল ব্যাংকের মোট 10 জন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে আরও একটি মামলা দায়ের হয়েছে। সোমবারের মধ্যে 7 কলেজকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় করে অধ্যাদেশ জারি করতে হবে, আর তা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন এসব কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে ঢাকা কলেজের শহীদ মিনারের সামনে সংবাদ সম্মেলনে আসেন তারা, আর বলেন অধ্যাদেশ জারির মাধ্যমে বিদ্যমান সমস্যার সমাধান করতে হবে। এছাড়া চূড়ান্ত কোনো সমাধান আসবে না। অনেক শিক্ষক সমস্যা নিরসনে বাধা দেওয়ার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন তারা। আমরা দ্রুত অধ্যাদেশ চাচ্ছি এবং চাচ্ছি এই শিক্ষা সিন্ডিকেটের যে ষড়যন্ত্র হচ্ছে এগুলো যেন দ্রুত রুখে দেওয়া হয়। আগামী সোমবারের মধ্যে অবশ্যই শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক সুস্পষ্ট রোডম্যাপ অধ্যাদেশের সকলের সামনে পরিষ্কার করতে হবে। জুলাই আন্দোলনে আহত ও পঙ্গু হওয়াদের পুনর্বাসনে সহযোগিতা করবে সরকারের 3 মন্ত্রণালয়, এমনটাই জানিয়েছেন শহীদ ও আহত সেলের সম্পাদক মোহাম্মদ তামিম খান। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান। বলেন, আহতরা ঠিক মতো ভাতা পাচ্ছেন না।
এই বিষয়ে ব্যাংকে জটিলতাও তৈরি হয়েছে। আহতদের শিগগিরই উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে, প্রয়োজনে বিদেশে নেওয়া হবে, এমনটাই জানান তামিম খান। তারপর আমরা চাই আমাদের জায়গায় ভাইয়া গেলাম আমরা তাহলে জি জি প্লিজ ভাইয়া শুরু করলাম তাহলে। আল্লাহ এই শহীদ আহতদেরকে আগে পুনর্বাসনের ব্যবস্থা করব। তাদের যে আত্মত্যাগ, তাদের যে এই দেশের প্রতি তাদের যে ভালোবাসা, এটাকে যাতে সর্বোচ্চ শিখরে নিয়ে যাওয়া যায় সেজন্য আমরা সর্বোচ্চ লেভেলের চেষ্টা করব। তাদের মানসিক স্বাস্থ্য আগে উন্নত করা এবং তাদেরকে সার্বিকভাবে হেল্প করে তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা। রাজনৈতিক কারণেই নিজেদের মধ্যে বাণিজ্য বাড়াতে ব্যর্থ হয়েছে দক্ষিণ এশিয়ার দেশগুলো, বলেছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরায় সাউথ এশিয়া ট্রেড ফেয়ার 2025-এর উদ্বোধন করেন তিনি। বৈচিত্র্যময় নানা পণ্য নিয়ে সার্কভুক্ত দেশগুলোর বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নিচ্ছে এই মেলায়। দীর্ঘদিন ধরেই ভারসাম্যহীন অবস্থায় বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক। ১.৫ দশক পর এই সম্পর্ক পুনরুজ্জীবিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। দক্ষিণ এশিয়ার ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ ও আঞ্চলিক পণ্য প্রদর্শনের লক্ষ্য নিয়ে রাজধানীর বসুন্ধরায় সাউথ এশিয়া ট্রেড ফেয়ার 2025 মেলায় অংশ নিচ্ছে দক্ষিণ এশিয়ার শতাধিক প্রতিষ্ঠান। এর মধ্যে পাকিস্তানের 77 প্রতিষ্ঠান তাদের পণ্য প্রদর্শন করছে। Always feeling very blessed. Alhamdulillah, inshallah, आगे भी बहुत अच्छा रहेगा. Today is first day. I'm here for this purpose. I've been here many times. So Dhaka is really very good market for Pakistani products. এছাড়াও আফগানিস্তানের 5, শ্রীলঙ্কার 1 এবং বাংলাদেশের 17 প্রতিষ্ঠান অংশ নিয়েছে মেলায়। মেলা উদ্বোধনকালে বাণিজ্য সচিব বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলো বাণিজ্য বাড়াতে ব্যর্থ হয়েছে। দেশগুলোর মধ্যে যে পরিমাণ বাণিজ্য হওয়ার কথা ছিল সেটা রাজনৈতিক কারণে হয়নি। তবে এখন সময় এসেছে বাণিজ্য বাড়ানোর। এটা আপনার এক ধরনের সোর্সিং ফেয়ার, কিন্তু এখন এখানে থেকে আমাদের পার্টনার কান্ট্রি, রিজন অন্যান্য দেশ, আমাদের দেশ, এটা দেখতে পাবে যে অন্য দেশ থেকে কি পণ্য আমরা যেগুলো অন্যান্য দেশ থেকে আমদানি করি কিন্তু আমাদের রিজিয়নেই এগুলো আছে, সেগুলো আমরা জানতে পারবো। তৈরি পোশাক, জেমস ও জুয়েলারি, কসমেটিক্স, চামড়াজাত পণ্য, হোম অ্যাপ্লায়েন্স, কিচেনওয়্যার, প্রক্রিয়াজাত খাদ্য ও ইলেকট্রনিক্স সহ নানান পণ্য থাকছে মেলায়। $5 ট্রিলিয়ন আপনার ইকোনমি, এবং সেখানে আমরা আমাদের যে বিজনেস অনেক ছোট বিজনেস, তো এখানে এই সার্কটাকে আমি মনে করি যে আমাদের স্পিড আপ করা দরকার। অ্যাটলিস্ট ব্যবসা টু বিজনেস আমরা সেটা বাড়াতে পারি। মেলাটি যৌথভাবে আয়োজন করেছে সার্ক চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। 21 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই আয়োজন। প্রতিদিন সকাল 11টা থেকে রাত 10টা পর্যন্ত দর্শনার্থীরা ঘুরে দেখতে পারবেন মেলা প্রাঙ্গণ। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ঢাকায় শুরু হয়েছে 3 দিনব্যাপী 12তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার। আর এবারের মেলায় অংশ হিসেবে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ট্যুরিজম ইনভেস্টমেন্ট শোকেস। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটিতে মেলার উদ্বোধন করা হয়। 180টি বুথে দেশি বিদেশি বিভিন্ন পর্যটন শিল্প প্রতিষ্ঠান এতে অংশ নিয়েছে। অনুষ্ঠানে সরকারি পর্যটন সংস্থা ও বিভিন্ন দূতাবাসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মেলা উপলক্ষে বিভিন্ন পর্যটন প্রতিষ্ঠান সহ হোটেল ও রিসোর্ট দিচ্ছেন নানা অফার। মেলা চলবে প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত, আর শেষ হবে শনিবার। এবারের অমর 21 বইমেলা শুরু হবে ডিসেম্বরে। 17 ডিসেম্বর শুরু হয়ে চলবে 17 জানুয়ারি পর্যন্ত। বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে মেলার তারিখ নির্ধারণী সভা হয়, আর সেখানেই নতুন এই তারিখ ঠিক করা হয়। পরে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় সংসদ নির্বাচন এবং পবিত্র রমজানের কারণে 2026 সালের বইমেলার সময় এগিয়ে আনা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মুফিদুর রহমান। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।